আসসালামু আলাইকুম। দা জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা কিছু শব্দের পার্থক্য জানব। দৈনন্দিন জীবনে আমরা কিছু কিছু শব্দ পাই যেগুলোর অর্থ ভালোভাবে জানি না বা পার্থক্য করতে পারি না। এই পার্থক্যগুলো আজকে জানব। শুরু করছি। ভাইরাস কি? ভাইরাস হলো এমন এক ধরনের অতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক জীব যা জীবিত ও অজীব এই দুই অবস্থার মাঝামাঝি অবস্থানে থাকে। এটি নিজের থেকে বেঁচে থাকতে বা বংশবৃদ্ধি করতে পারে না, বরং এটি একটি জীবন্ত কোষ হোস্ট সেল প্রবেশ করে সেখানকার উপাদান ব্যবহার করে বংশবৃদ্ধি করে, অর্থাৎ মানুষের দেহে প্রবেশ করে এবং সেখানকার উপাদান ব্যবহার করে বংশবৃদ্ধি করে। ভাইরাসের মূল বৈশিষ্ট্য। ভাইরাসের মূল বৈশিষ্ট্য অজীব জীব উভয় গুণই রয়েছে। কোষের বাইরে থাকলে এটি নিষ্ক্রিয় অজীব থাকে। কোনো জীবন্ত কোষে প্রবেশ করলে এটি সক্রিয় হয়ে জীবের মতো আচরণ করে। জিনগত উপাদান থাকে। ভাইরাসের জিনোম হয় ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত, কখনোই দুটো একসাথে থাকে না। হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে জিনোমে। এই জেনেটিক উপাদানই ভাইরাসের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করে। নিজের শক্তি তৈরি করতে পারে না। ভাইরাসের নিজস্ব কোনো কোষ, অঙ্গাণু বা অর্গানেলস বা শক্তি উৎপাদন ব্যবস্থা নেই। তাই এটি নির্ভরশীল অন্য জীবন্ত কোষের ওপর। কেবলমাত্র জীবন্ত কোষ বংশবৃদ্ধি করে। উদাহরণস্বরূপ মানুষ, প্রাণী, গাছ, ব্যাকটেরিয়া এসব ধরনের জীবন্ত কোষ ভাইরাস আক্রমণ করতে পারে। ভাইরাস কিভাবে সংক্রমণ ঘটায়? ভাইরাস প্রথমে কোনো জীবন্ত কোষে প্রবেশ করে। এরপর সে কোষের ভেতরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কোষকে ব্যবহার করে নিজের কপি তৈরি করে। পরে সেই ভাইরাসগুলো বের হয়ে আশেপাশে অন্য কোষে ছড়িয়ে পড়ে। ভাইরাসের উদাহরণ: মানুষের সংক্রমণকারী ভাইরাস, করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, হেপাটাইটিস বি। ব্যাকটেরিয়ায় আক্রমণকারী ভাইরাস, ব্যাকটেরিওফাজ। উদ্ভিদে সংক্রমণকারী ভাইরাস, তামাক মোজাইক ভাইরাস। সংক্ষেপে, ভাইরাস হলো এক ধরনের অজীব জীবাণু যা জীবন্ত কোষ ছাড়া বেঁচে থাকতে পারে না এবং শুধুমাত্র জীবন্ত কোষে প্রবেশ করে বংশবৃদ্ধি করে। ডিএনএ ভাইরাস ও আরএনএ ভাইরাস। জিনগত উপাদান। ডিএনএ ভাইরাস এর জিনোম ডিএনএ দিয়ে গঠিত, আর আরএনএ ভাইরাস এর জিনোম আরএনএ দিয়ে গঠিত। স্থায়িত্ব। ডিএনএ সাধারণত বেশি স্থিতিশীল, অর্থাৎ সহজে পরিবর্তিত হয় না। অপরদিকে আরএনএ কম স্থিতিশীল এবং এতে মিউটেশন ও জিনগত পরিবর্তনের হার বেশি। প্রজনন প্রক্রিয়া। ডিএনএ সাধারণত কোষের নিউক্লিয়াসে গিয়ে প্রজনন করে, কিন্তু আরএনএ ভাইরাস অধিকাংশ সময় কোষের সাইটোপ্লাজমেই প্রজনন সম্পন্ন করে। রোগ সৃষ্টি। ডিএনএ ভাইরাস অনেক সময় দীর্ঘস্থায়ী সংক্রমণ ঘটায়।
অন্যদিকে আরএনএ ভাইরাস দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম এবং তীব্র লক্ষণ দেখা যায়। উদাহরণ, ডিএনএ ভাইরাসের উদাহরণ হলো হেপাটাইটিস বি, হেপ্রিস, এইচপিভি। আরএনএ ভাইরাসের উদাহরণ হলো হেপাটাইটিস এ, সি, করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি। মিউটেশন ও জিনগত পরিবর্তন। ডিএনএ ভাইরাস জিনগত পরিবর্তন কম হয়, ফলে ভ্যাকসিন সহজে কাজ করে। আরএনএ ভাইরাসে মিউটেশন বেশি হয়, তাই ভ্যাকসিন তৈরি ও কার্যকারিতা অনেক সময় কঠিন হয়ে পড়ে। নদ ও নদীর পার্থক্য। নদ ও নদী শব্দ দুটি বাংলা ভাষায় ব্যবহার হয় এবং অনেক ক্ষেত্রেই সমার্থক মনে হলেও এদের মধ্যে তীক্ষ্ণ পার্থক্য রয়েছে। নিচে পয়েন্ট আকারে তা তুলে ধরা হলো। অর্থের দিক থেকে পার্থক্য। নদ শব্দটি মূলত পুরুষবাচক, আর নদী শব্দটি স্ত্রীবাচক বা নারীবাচক রূপে ব্যবহৃত হয়। ব্যবহারের ধরন। সাধু বা প্রাচীন বাংলা সাহিত্যে নদ শব্দটি বেশি দেখা যায়। আধুনিক ও প্রাত্যহিক ভাষায় নদী শব্দের ব্যবহার বেশি দেখা যায়। ভাষাশৈলী। নদ শব্দটি অধিকাংশ ক্ষেত্রে কাব্যিক বা সাহিত্যিক রচনায় ব্যবহৃত হয়, আর নদী শব্দটি সাধারণত গদ্য ও দৈনন্দিন কথা বইপত্রে বেশি প্রচলিত। উচ্চারণ ও প্রভাব। নদ শব্দটি তুলনামূলক কঠোর এবং পুরাতন ধাঁচের মনে হয়। নদী শব্দটি মোলায়েম, প্রাঞ্জল ও প্রচলিত। প্রকৃতিগত দৃষ্টিকোণ থেকে পার্থক্য নেই, উভয়ই একই প্রাকৃতিক জলপ্রবাহকে বোঝায়, অর্থাৎ প্রকৃতির দিক থেকে নদ ও নদী আলাদা কিছু নয়। সংক্ষেপে, নদ পুরুষবাচক ও সাহিত্যমূলক শব্দ, আর নদী স্ত্রীলিঙ্গ ও প্রাত্যহিক ব্যবহারে বেশি প্রচলিত। অর্থ এক হলেও ব্যবহারে পার্থক্য রয়েছে। সর্বজনীন ও সার্বজনীন এই দুটি শব্দ প্রায়ই একে অপরের সঙ্গে গুলিয়ে ফেলা হয়, তবে এদের অর্থে তীক্ষ্ণ পার্থক্য রয়েছে। সর্বজনীন, যে সকল মানুষের জন্য প্রযোজ্য বা সকলের উপযোগী। যা সকল মানুষের জন্য প্রযোজ্য বা সকলের উপযোগী। ব্যবহার, সাধারণত মানুষ কিছু বোঝাতে ব্যবহৃত হয়, যা সব শ্রেণীর মানুষ বা সার্বিক জনগণের জন্য উপযোগী বা গ্রহণযোগ্য। উদাহরণ, শিক্ষা একটি সর্বজনীন অধিকার। স্বাস্থ্যসেবা সর্বজনীন হওয়া উচিত, মানে সবার জন্য উপযোগী বা প্রযোজ্য। আর সর্বজনীন হলো সার্বজনীন, যা সর্বত্র প্রযোজ্য, অর্থাৎ সমস্ত স্থান, কাল, পরিবেশে একই রকম প্রযোজ্য বা সত্য। এটি এমন কোনো কিছুকে বোঝায় যার ব্যাপকতা আরও বিস্তৃত, সময় ও স্থানের ঊর্ধ্বে। সাধারণত এটি দার্শনিক, নীতিগত বা চিরন্তন সত্য বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, মানবাধিকারের ধারণা একটি সার্বজনীন মূল্যবোধ, অর্থাৎ সব জায়গার মূল্যবোধ, সব জায়গার নীতি। সত্য ও ন্যায়ের ধারণা সার্বজনীন, আর সত্য ও ন্যায় সব জায়গায় প্রতিষ্ঠিত হোক, এই ধারণা। সহজভাবে পার্থক্য। সর্বজনীন সবাইকে নিয়ে
লোকভিত্তিক, সবাইকে নিয়ে গঠিত। আর সার্বজনীন সর্বত্র সবকালে প্রযোজ্য, স্থান ও কালভিত্তিক, মানে স্থান বোঝাবে আর কি, সময় হোক আর স্থান হোক, যেটা বোঝাক স্থান থাকবে, সেটা হচ্ছে সার্বজনীন। আর সর্বজনীন মানে সবাইকে নিয়ে, সবাই তার ভিতর থাকবে। কোহেরেন্স এবং কোহেশন, এই দুটি শব্দ লেখালেখি ও বক্তৃতা গুণগত মান বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এদের কাজ ও গুরুত্ব আলাদা। ছকে ব্যাখ্যা করা হলো। কোহেরেন্স, সুসংগততা, যুক্তিবদ্ধতা। কোহেরেন্স হলো লেখার বা কথার যুক্তির প্রবাহ, অর্থাৎ পাঠক যেন সহজে বুঝতে পারে লেখক কী বলতে চাচ্ছে। পুরো লেখাটি যেন তথ্য, ভাবনা ও যুক্তির দিক থেকে সুসংগঠিত হয়। বিশেষতা, ভাবের স্পষ্টতা থাকে, আইডিয়াগুলো লজিক্যাল ও যুক্তিগতভাবে সাজানো থাকে, মানে একটার পর একটা আইডিয়াগুলো লজিক্যালভাবে সাজানো থাকে, পাঠক বিভ্রান্ত হয় না। উদাহরণ, যদি একটি অনুচ্ছেদে তুমি পরিবেশ দূষণের কারণ নিয়ে শুরু করো, তবে পরবর্তী বাক্যগুলো সেই বিষয়কেই ব্যাখ্যা করবে, এতে কোহেরেন্স থাকবে। আর কোহেশন জিনিসটা কি? সংযুক্তি বা বাঁধন। কোহেশন হলো বাক্যগুলো বাঁধার জন্য ভাষাগত উপাদান বা গ্রামার ও শব্দের যোগসূত্র, অর্থাৎ বাক্য ও বাক্যাংশগুলো একে অপরের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত রাখার উপায়। বিশেষতা যেমন লিঙ্কিং ওয়ার্ড, হাওয়াভার, যেমন হাওয়েভার, দেয়ারফর, ইন এডিশন। প্রোনাউন্স যেমন হি, দে, ইট। রিপিটেশন বা স্যানোনিম ব্যবহার, সংযোজক, কানেক্টরস ব্যবহার। উদাহরণ, রাহিম ইজ এ গুড স্টুডেন্ট, হি স্টাডিজ হার্ড। এখানে হি শব্দটি আগের বাক্যের সঙ্গে সংযোগ তৈরি করেছে, এটি কোহেশন এর একটি উদাহরণ। সহজভাবে পার্থক্য। কোহেরেন্স লেখার মোট অর্থ ও ধারাবাহিকতা স্পষ্ট ও বোঝার মতো, ভাবগত সুসংগতি। কোহেশন হলো লেখার বাক্যগত ভাষাগতভাবে সঠিক ও সংযুক্ত, ব্যাকরণগত বাঁধন। অর্থাৎ কোহেশন হলো একটা আইডিয়ার, একটা প্যারাগ্রাফ লিখলে সেটার প্রথমে যে লেখাটা শুরু করবে, ওই পরবর্তীতে একই ধাঁচের লেখা আসবে, মানে ভাষার পার্থক্য আসবে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি একটা প্যারাগ্রাফ লিখি, তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কাজী নজরুল ইসলামের কথাগুলো চলে আসবে, এটা হচ্ছে কোহেরেন্স। আর কোহেশন হলো ওই কাজী নজরুল ইসলাম সম্পর্কে লিখব, তখন ওই গ্রামারগত যেগুলা কানেক্টর ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কোহেশন। দুটি ভালো লেখার জন্য দরকারি, তবে একটিকে ভুলে অন্যটি ঠিক রাখা যথেষ্ট নয়। কোহেশন এবং কোহেরেন্স এবং কোহেশন দুটোই লেখার গুণ, বিশেষ করে এসে বা প্যারাগ্রাফ লেখায়, তবে এদের কাজ ও অর্থ এক নয়। কোহেরেন্স, সামঞ্জস্য, যুক্তিপূর্ণ প্রবাহ। কোহেরেন্স মানে হলো লেখার ভাবগত সংহতি বা যুক্তিপূর্ণ ধারাবাহিকতা। একটি আইডিয়া থেকে আরেকটি আইডিয়ায় যাওয়ার পথে যেন পাঠক সহজে বুঝতে পারে, এই গঠনের নাম কোহেরেন্স। সহজ ভাষায় প্যারাগ্রাফ বা রচনায় আইডিয়াগুলো পরস্পরের সঙ্গে অন্তর্গতভাবে যুক্ত
অর্থবোধক এবং তর্কসঙ্গতভাবে সাজানো থাকলে সেটা কোহেরেন্ট লেখা। কোহেরেন্ট অসামঞ্জস্যপূর্ণ। আই লাভ রিডিং, ব্যানানাস আর ইয়েলো, মাই ফ্রেন্ড ওয়ান্ট টু স্কুল, বুকস আর ইন্টারেস্টিং। এখানে আইডিয়াগুলো মধ্যে কোনো যুক্তি বা ধারাবাহিকতা নাই, ইনকোহেরেন্ট। আর কোহেরেন্ট হলো সামঞ্জস্যপূর্ণ। আই লাভ রিডিং বুকস, স্পেশালি নোবেলস, দে হেল্প মি রিল্যাক্স অ্যান্ড লার্ন নিউ থিংস। লাস্ট উইক I finished a mystery novel that keep me up all night. এখানে প্রতিটি বাক্যে আগেরটার সঙ্গে মানানসই এবং একটি ধারায় চলেছে। কোহেশন, বাক্যিক সংযোগ, গঠনগত মিল। কোহেশন হলো লেখার ব্যাকরণগত ও শব্দভিত্তিক সংযোগ, অর্থাৎ বাক্যগুলোর মধ্যে যোগসূত্র তৈরির জন্য যে লিঙ্কিং ওয়ার্ড, প্রোনাউন্স, কনজাংশন ইত্যাদি ব্যবহার করা হয় সেটাই কোহেশন। সহজ ভাষায় কোহেশন নিশ্চিত করে যে লেখার বাক্য ও অনুচ্ছেদগুলো ভাষাগতভাবে একে অপরের সঙ্গে ঠিকভাবে বাঁধা আছে। উদাহরণ: কোহেসিভ লেখা। I bought a new phone. It has a great camera. However, the battery lasts all day. এখানে ইট, মোরাবার ইত্যাদি শব্দ কোহেশন তৈরি করেছে। নন কোহেসিভ লেখা। I bought a new phone. The phone has a great camera. The battery lasts all day. এখানে বারবার দ্য ফোন বলায় গঠনগতভাবে একঘেয়েমি ও জড়তা এসেছে। সংক্ষেপে কোহেরেন্স আইডিয়া ও ভাবের সঙ্গতি, কোহেশন শব্দ ও বাক্যের সংযোগ। দুটোই ভালো লেখার জন্য জরুরি। কোহেরেন্স না থাকলে লেখার অর্থ স্পষ্ট হয় না, আর কোহেশন না থাকলে লেখাটি জড়তা ও কঠিন লাগে। ভ্যাট এবং ট্যাক্সের মধ্যে পার্থক্য। ভ্যাট হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আর ট্যাক্স হলো কর। ট্যাক্স কি? ট্যাক্স মানে সরকার জনগণের কাছ থেকে যে বাধ্যতামূলক আর্থিক অবদান গ্রহণ করে, যার মধ্যে রাষ্ট্রের উন্নয়ন, প্রশাসন, নিরাপত্তা ইত্যাদি খাতে ব্যয় করা হয়। এটি একটি মোট ধারণা যার মধ্যে ভ্যাটও পড়ে। ট্যাক্স এর ধরন দুটো বড় ভাগে ভাগ করা যায়: ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। যেমন আয়কর, ইনকাম ট্যাক্স সরাসরি আপনার আয় থেকে কেটে নেওয়া হয়। আর ইনডাইরেক্ট ট্যাক্স যেমন ভ্যাট, যা আপনি কোনো পণ্য বা সেবা কেনার সময় পরোক্ষভাবে পরিশোধ করেন। উদাহরণ: আপনি চাকরি করে যে আয় করেছেন তার ওপর আয়কর দিতে হয়। আপনার কাছে যে একটা গাড়ি আছে তার ওপর গাড়ির বার্ষিক কর দিতে হয়। এগুলো ট্যাক্স। আর ভ্যাট হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ ভ্যাট হলো একটি পরোক্ষ কর, যা পণ্য বা সেবা কেনার সময় দাম সহ পরিশোধ করা হয়। এটি মূল সংযোজনের ওপর ধার্য করা হয়, মানে পণ্যটি এক ধাপ থেকে অন্য ধাপে যাওয়ার সময় যে অতিরিক্ত মূল্য যুক্ত হয় তার ওপর ভ্যাট বসে। সরাসরি আপনি ভ্যাট দেন না, বরং দোকানদার
বা ব্যবসায়ী আপনার কাছ থেকে নিয়ে সরকারের কাছে জমা দেয়। সরাসরি আপনি ভ্যাট দেন না, বরং দোকানদার বা ব্যবসায়ী আপনার কাছ থেকে নিয়ে সরকারের কাছে জমা দেয়। উদাহরণ, আপনি একটি ফ্রিজ কিনলেন যার দাম 30,000 টাকা প্লাস 15% ভ্যাট। আপনি মোট 34,500 টাকা দিলেন। এখানে 4,500 টাকা ভ্যাট যা সরকার পাবে। পার্থক্য সহজভাবে, ট্যাক্স হলো বড় ছাতা, সব ধরনের কর এর মধ্যে পড়ে, যেমন আয়কর, সম্পত্তি কর, ব্যবসায় কর, ভ্যাট ইত্যাদি, বড় ছাতা। আর ভ্যাট হলো ট্যাক্সের নির্দিষ্ট ধরন, যা আমরা পণ্য সেবা কেনার সময় পরোক্ষভাবে দেই। বাস্তব জীবনের সাথে তুলনা, উদাহরণ, রাশেদ চাকরি করেন, তিনি মাসিক বেতনের উপর আয়কর দেন, এটি ডাইরেক্ট ট্যাক্স বা ট্যাক্স। তিনি বাজার থেকে সয়াবিন তেল কিনলেন, এর সাথে 5% ভ্যাট ছিল, এটি ভ্যাট বা ইনডাইরেক্ট ট্যাক্স। এভাবে সব ভ্যাট হলো ট্যাক্স, কিন্তু সব ট্যাক্স ভ্যাট নয়। ভ্যাট এবং ট্যাক্স এই দুইটি শব্দ একে অপরের সাথে সম্পর্কিত হলেও তারা এক জিনিস নয়। অর্থ ও প্রকার, ট্যাক্স বা কর হলো এমন একটি বাধ্যতামূলক অর্থ যা সরকার নাগরিক ও প্রতিষ্ঠানের কাছে থেকে আয় করে নির্দিষ্ট রাষ্ট্র চালানোর জন্য। এটি প্রধানত দুই ধরনের: প্রত্যক্ষ কর, আয়কর, এবং পরোক্ষ কর, যেমন ভ্যাট শুল্ক। অন্যদিকে ভ্যাট হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, হলো একটি পরোক্ষ কর যা কোনো পণ্যের উৎপাদন বা সরবরাহ প্রক্রিয়ায় প্রতিটি ধাপে তার মূল্যের সাথে সংযোগ হওয়া অংশের উপর ধার্য হয়। পরিশোধের ধরন, ট্যাক্স কখনো করদাতা সরাসরি পরিশোধ করে, যেমন আয়কর, আবার কখনো পণ্য বা সেবার দামের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে, যেমন ভ্যাট। ভ্যাট সবসময় ভোক্তারা দেয়, তবে তা ব্যবসায়ীরা সংগ্রহ করে সরকারকে জমা দেয়। কোথায় আরোপ করা হয় ভ্যাট? ভ্যাট আরোপ হতে পারে ব্যক্তির আয়, সম্পদ, সম্পত্তি এবং লেনদেনের উপর। ট্যাক্স আরোপ হতে পারে ব্যক্তির আয়, সম্পদ, সম্পত্তি বা লেনদেনের উপর। আর ভ্যাট আরোপ হয় শুধুমাত্র পণ্য ও সেবা ক্রয় বিক্রয়ের সময়, অর্থাৎ ব্যবহার পর্যায়ে। স্বচ্ছতা, ভ্যাট সাধারণত পণ্যের চালান ও রসিদে আলাদাভাবে লেখা থাকে, তাই ক্রেতা সহজে বুঝতে পারে যে কত ভ্যাট দিয়েছে। অন্যান্য করের ক্ষেত্রে অনেক সময় তা আলাদাভাবে চোখে পড়ে না, যেমন আয়কর বা কর্তন হয় উৎসে। ব্যবহার ও লক্ষ্য, ট্যাক্স সরকার বিভিন্ন খাতে ব্যয় করার জন্য আয় করে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদি। ভ্যাট সরকারকে রাজস্ব দেওয়ার একটি নির্দিষ্ট পদ্ধতি, যা ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে গৃহীত হয়। সব ভ্যাট করের মধ্যে পড়ে, কিন্তু সব কর ভ্যাট নয়। ভ্যাট হলো করের একটি বিশেষ ধরন, যা পণ্য ও সেবার মূল সংযোজনের ভিত্তিতে ধার্য হয়। গান ও কবিতা, গান ও কবিতা, এ দুটি সাহিত্যরূপ দেখতে অনেকটা কাছাকাছি হলেও এগুলোর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন কবিতা কি? কবিতা হলো ভাষার শিল্পিত রূপ, যেখানে ছন্দ, উপমা, অলঙ্কার, ভাব ও কল্পনার মাধ্যমে গভীর অর্থ প্রকাশ করা হয়। কবিতা গাওয়া বাধ্যতামূলক নয়,
পড়েই এর সৌন্দর্য অনুভব করা যায়। বৈশিষ্ট্য: ছন্দ ও অলঙ্কারে ভরপুর, গভীর ভাবনা বা অনুভূতি প্রকাশ করে, গায়িকী নির্ভর নয়, সাধারণত নীরব পাঠের জন্য তৈরি। উদাহরণ: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথের এই কবিতাটি মূলত একটি কবিতা হিসেবে প্রচলিত হয়েছিল। গান। গান কি? ব্যাখ্যা: গান হলো এমন একটি সাহিত্যের রূপ যা সুরে গাওয়ার জন্য তৈরি। গান কবিতার মতোই হতে পারে, কিন্তু এটি সুর, তাল ও রাগের সঙ্গে মিলিয়ে গাওয়া হয়। বৈশিষ্ট্য: গাওয়ার জন্য লেখা, সুর ও তাল থাকে। শ্রবণের জন্য তৈরি, আবেগ প্রকাশে সঙ্গীত সহায়তা করে। উদাহরণ: এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, এই সুরমা নদীর তট। এটি একটি গান যেটি সুর দিয়ে গাওয়া হয় এবং সঙ্গীতের মাধ্যমে আবেগ আরও গভীর হয়। সহজ ভাষায়, কবিতা মূলত পাঠের জন্য, সুর ছাড়াও চলে। গান মূলত গাওয়ার জন্য, সুর ছাড়া পূর্ণতা পায় না। উদাহরণ দিয়ে আরও পরিষ্কারভাবে: কবিতাটি যদি শুধু পড়েন তাও এর সৌন্দর্য টের পাবেন, কিন্তু গানটি যদি শুধু পড়েন, গানের মাধুর্য, আবেগের পূর্ণতা প্রকাশ পাবেন না। সুর ছাড়া গান অসম্পূর্ণ। সংক্ষেপে, প্রতিটি গান কবিতা হতে পারে, কিন্তু প্রতিটি কবিতা গান নয়। সংক্ষেপে, প্রতিটি গান কবিতা হতে পারে, কিন্তু প্রতিটি কবিতা গান নয়। গান শ্রবণের জন্য আর কবিতা পাঠের জন্য। কাস্টম ডিউটি বনাম এক্সাইজ ডিউটি। কাস্টম ডিউটি হলো এমন কর যা বিদেশ থেকে পণ্য আমদানি বা বিদেশে রপ্তানির সময় দিতে হয়। এক্সাইজ ডিউটি। কাস্টম ডিউটি হলো এমন কর যা বিদেশ থেকে পণ্য আমদানি বা বিদেশে রপ্তানির সময় দিতে হয়। এক্সাইজ ডিউটি হলো দেশের অভ্যন্তরে উৎপাদিত নির্দিষ্ট পণ্যের উপর আরোপিত হয়, যেমন সিগারেট, মদ ইত্যাদি। সোজাভাবে বললে, কাস্টমস ডিউটি বিদেশ থেকে কিছু আনলে দিতে হয়, আর এক্সাইজ ডিউটি দেশের ভেতরে কিছু তৈরি করলে দিতে হয়। অর্থাৎ কাস্টম ডিউটি হলো বিদেশ থেকে কিছু আনলে দিতে হয়, কাস্টম ডিউটি। আর এক্সাইজ ডিউটি হলো দেশের ভেতরে কিছু তৈরি করলে দিতে হয়। ইনডাইরেক্ট ট্যাক্স বনাম ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স বনাম ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স এমন কর যা ব্যক্তিগতভাবে সরকারকে দিতে হয়, যা আয়কর। ইনডাইরেক্ট ট্যাক্স এমন কর যা পণ্যের দাম সহ পরোক্ষভাবে প্রদান করা হয়, যেমন ভ্যাট বা শুল্ক। সরাসরি দিলে ডাইরেক্ট, আর পণ্যের দামের সাথে দিলে ইনডাইরেক্ট। অ্যাসেসমেন্ট ইয়ার বনাম ফাইন্যান্সিয়াল ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ার হলো সেই সময়কাল যেটি জুড়ে আয় উপার্জন করা হয়। বাংলাদেশে 1 জুলাই থেকে 30 জুন। অ্যাসেসমেন্ট ইয়ার হলো সেই সময়কাল যখন আগের বছরের আয় বিবেচনা করে কর হিসাব করা হয়। মানে প্রথমে আয় হয়, পরে তার হিসাব হয়। ইনকাম ট্যাক্স বনাম কর্পোরেট ট্যাক্স। ইনকাম ট্যাক্স একজন ব্যক্তির আয়ের ওপর ধার্য করা হয়। কর্পোরেট ট্যাক্স একটি কোম্পানির আয়ের ওপর ধার্য করা হয়। ব্যক্তি হলে ইনকাম ট্যাক্স, প্রতিষ্ঠানের হলে কর্পোরেট ট্যাক্স। রেভিনিউ বনাম প্রফিট। রেভিনিউ হলো মোট আয়,
যা পণ্য বিক্রি বা সেবা দিয়ে আসে। প্রফিট হলো আয়ের মধ্যে থেকে খরচ বাদ দেওয়ার পর যে অর্থ থাকে। মানে রেভিনিউ হলো মোট টাকা আর প্রফিট হলো লাভের টাকা। ট্যাক্স ইভেশন বনাম ট্যাক্স অ্যাভয়েডেন্স। ট্যাক্স ইভেশন হলো অবৈধভাবে কর না দেওয়া বা চুরি করা, আর ট্যাক্স অ্যাভয়েডেন্স হলো আইন অনুযায়ী ফাঁকফোকর খুঁজে কম দেওয়া। প্রথমটি বেআইনি, দ্বিতীয়টি আইন মেনে করা যায়। অর্থাৎ ট্যাক্স ইভেশন হলো অবৈধভাবে কর না দেওয়া, মানে চুরি করা, আর ট্যাক্স অ্যাভয়েডেন্স হলো আইন মেনে তবে একটু কম দেওয়া হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।